গল্পের শুরুতে আমরা টেন নামের এক ডেলিভারি বয়কে দেখতে পাই। টেন খুবই গরিব ছেলে, তাই দিনরাত পরিশ্রম করে সে টাকা উপার্জন করে। শুধু নিজের খরচ চালানোর জন্য নয়, তার ছোট ভাই জিনের পড়াশোনার সমস্ত খরচ টেনই বহন করে। সে খুব দ্রুত ডেলিভারি করার জন্য পরিচিত, এমনকি প্রয়োজনে বন্ধুদের ডেলিভারিতেও সাহায্য করে। এক রাতে এক ধনী মেয়ে ও তার বয়ফ্রেন্ড টেনের কাছ থেকে পার্সেল নিয়ে খাবারটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়। এতে টেন প্রচন্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। টেন একজন অভিজ্ঞ রাইডার হয়, খুব দ্রুত শর্টকাট রাস্তা ধরে তাদের ধরে ফেলে। এরপর সে তাদের সামনে বাইক থামিয়ে রাস্তায় ফেলে দেওয়া খাবারটি তুলে নিয়ে তাদের হাতে ফিরিয়ে দেয় এবং খাবারের দাম চায়। আশেপাশের মানুষ জড়ো হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সেই ধনী ছেলেটি টেনকে টাকা দিয়ে দেয়। কাজ শেষ করে টেন তার ছোট ভাই জিনের কাছে যায়। এই ছোট্ট পরিবারটাকে টেন ভীষণ ভালোবাসে। টেনের গাছপালার প্রতিও অনেক শখ, আর সে নিজের একটা ক্যাফে খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে জিন পরীক্ষায় ভালো করতে না পারায় টেন তাকে একটু বকাঝকা করে এবং পড়াশোনায় মনোযোগ দিতে বলে। জিন বাড়িতে পৌঁছানোর পর জানতে পারে টেন তার অ্যাকাউন্টে 500 ওয়ান পাঠিয়েছে, যাতে পড়াশোনার খরচ নিয়ে তাকে কোনো সমস্যায় পড়তে না হয়। অন্যদিকে টেন নিজের গাছপালাগুলোর জন্য সার কিনে আনে। তার বন্ধুরাও ক্যাফেটাকে সাজাতে তাকে সাহায্য করছে, কারণ আর কয়েকদিন পরে সেটি চালু হওয়ার কথা। এরপর টেনের বাগদত্তা সোহান সবার জন্য খাবার নিয়ে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া ও হাসি ঠাট্টা করে। পরে টেন ও সোহান একান্তে কথা বলে। তারা একে অপরকে খুব ভালোবাসে এবং শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা করছে। সোহান টেনকে বলে তার সবচেয়ে ভালো লাগে টেনের পরিশ্রমী মানসিকতা এবং জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা। তাদের দুজনের হাতেই একই ধরনের ব্রেসলেট ছিল। আসলে সেটাই ছিল তাদের বাগদত্তের প্রতীক, কারণ টেনের কাছে দামি সোনার আংটি কেনার মতো টাকা ছিল না। পরের দিন খুব ভোরে ওঠে টেন সারাদিনের খাবার প্রস্তুত করে কাজে বেরিয়ে যায়। সে তখনও জানতো না আজকের দিনের প্রতিটি মুহূর্ত যেন অদৃশ্যভাবে কেউ আগে থেকেই সাজিয়ে রেখেছে। তার জীবন ধ্বংস করার জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছে সে সম্পর্কে টেনের বিন্দুমাত্র ধারণা ছিল না। একটি পার্সেল ডেলিভারি করার পর ফেরার সময় লিফট চলে যায়, তাই টেনকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তখন তার চোখে পড়ে একটি গাছ, যেটি ঠিকমতো যত্ন না পাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছিল। গাছটির অবস্থা দেখে টেন সেটিকে রোদ থেকে সরিয়ে ভালো জায়গায় রাখে এবং মালিকের জন্য একটি কাগজে গাছটির যত্ন নেওয়ার পরামর্শও লিখে দেয়। অথচ এই ছোট্ট কাগজটি পরবর্তীতে তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এরপর এক বৃদ্ধা টেনের কাছে সাহায্য চায়। তিনি তার একটি ভারী ব্যাগ রাস্তার অন্য পাশে নিয়ে যেতে বলেন। টেন ভালো মনের মানুষ হওয়ার কারণে কোনো প্রশ্ন না করে তাকে সাহায্য করে, কিন্তু সেই ব্যাগের ভেতর কি রয়েছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। রাতে একটি দোকান থেকে খাবার কিনে বাইরে বসে খাওয়ার সময় টেন হঠাৎ নিজের আশেপাশে একটি ফোনের রিংটোন শুনতে পায়। প্রথমে সে একটু অবাক হয়, তারপর ফোনটি তুলে কল রিসিভ করে। অপর প্রান্তে এক মেয়ে জানায় ফোনটি তার এবং সেটি তার ঠিকানায় পৌঁছে দিলে সে টেনকে টাকা দিবে। টেন প্রথমে সরাসরি রাজি হয় না, কিন্তু মেয়েটি যখন তাকে 3 লাখ ওয়ান দেওয়ার প্রস্তাব দেয় তখন টাকার লোভে টেন রাজি হয়ে যায়। ঠিকানা নেওয়ার পর সে মোটরসাইকেল নিয়ে সেই ঠিকানায় রওনা হয়ে যায়। ঠিকানায় পৌঁছে টেন দেখতে পায় সামনে একটি টানেল। জায়গাটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। ঠিক তখনই সেই মেয়েটি ফোন আসে। সে টেনকে বলে টানেলের ভেতরে একটি ইমার্জেন্সি ফোন বক্স আছে, সেখানে ফোনটি রেখে দিলেই তার টাকা রাখা থাকবে। টেন আসলে মেয়েটির বাড়িতে গিয়ে ফোনটি দিতে চেয়েছিল, কিন্তু মেয়েটি নিজের বাড়ির ঠিকানা দিতে রাজি হয় না। শেষ পর্যন্ত 3 লাখ ওয়ানের লোভে টেন টানেলের ভেতরে ঢুকে ফোনটি নির্দিষ্ট জায়গায় রেখে টাকা নিয়ে বেরিয়ে আসতে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি ট্রাক তার দিকে হাই বিম লাইট জ্বালিয়ে এগিয়ে আসে। টেন কিছুই বুঝতে পারে না। পরের দিন টেন ভীষণ খুশি ছিল, কারণ মাত্র একটি ফোন ডেলিভারি করে এসে 3 লাখ ওয়ান উপার্জন করেছে। কিছুক্ষণ পর তার ভাই জিনও আসে এবং তারা একসঙ্গে নাস্তা করে। কিন্তু দুপুরে যখন টেন একা বাড়িতে এবং বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তখন হঠাৎ করে পুলিশ তার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে। টেন পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে মাটিতে ফেলে গ্রেপ্তার করে। পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরে। সবাই তাকে একটি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতে থাকে, যে হত্যাকাণ্ডের কথা টেন কিছুই জানে না। মুহূর্তের মধ্যে পুরো দেশে খবর ছড়িয়ে পড়ে যে টেন একজন মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। পুলিশও তাকে একই অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে থাকে। টেন বারবার বোঝানোর চেষ্টা করে যে সে জীবনে ওই মেয়েটিকে একবারও দেখেনি এবং পুলিশ ভুল মানুষকে গ্রেপ্তার করেছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। এত বড় বিপদের মধ্যেও টেন তার গাছগুলোর কথা ভাবতে থাকে। সে চিন্তা করে এখন তার অনুপস্থিতিতে গাছগুলোর যত্ন কে নেবে। অন্যদিকে তদন্তকারীরা যখন সেই হত্যাকাণ্ডের প্রমাণ খুঁজতে থাকে, তখন মৃত মেয়েটির লাশ একটি সুটকেসের ভিতর থেকে উদ্ধার করা হয়। আর সেই সুটকেসটি ছিল সেই ব্যাগ যেটি আগের দিন টেন এক বৃদ্ধার অনুরোধে রাস্তার অন্য পাশে নিয়ে গিয়েছিল। টেনের বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসে। টেন তাদের অনুরোধ করে তার গাছগুলোর যত্ন নিতে। তখন বন্ধুরা তাকে আরো একটি ভয়ঙ্কর খবর দেয়। টেনের ব্যক্তিগত তথ্য এবং সোহানের সঙ্গে তার ব্যক্তিগত ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবরটি দেখে সোহানও ভেঙে পড়েছে এবং তার মনে সন্দেহ তৈরি হয় টেনই কি তাদের ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। জেলে টেন তদন্তকারীদের বারবার বলে যে সে কোনো হত্যাকাণ্ড করেনি এবং তাকে কবে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তদন্তকারীরা স্পষ্ট জানিয়ে দেয় তার নির্দোষিতার প্রমাণ না হলে তাকে সারা জীবন জেলে থাকতে হবে। টেন যতই নিজের নির্দোষতার কথা বলুক, কেউই তার কথা শুনতে চায় না। একসময় সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং বুঝতেই পারে না হঠাৎ তার জীবনে এত বড় বিপর্যয় কিভাবে নেমে এলো। অন্যদিকে সোহান নিজের দোকান বন্ধ করে টেনের মামলা লড়ার জন্য একজন আইনজীবী নিয়োগ করে। আইনজীবী জানায় সময় খুব কম, তাই দ্রুত প্রমাণ জোগাড় করতে হবে। টেনের বন্ধুরাও তার গাছগুলোর যত্ন নেওয়ার পাশাপাশি
পাশাপাশি তাকে জেল থেকে বের করার জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন শোন জেলে টেনের সঙ্গে দেখা করতে যায়। তার মনের ভিতর সামান্য সন্দেহ ছিল টেন সত্যিই কি এই অপরাধ করেছে, কিন্তু টেন তাকে দৃঢ়ভাবে জানায় সে এমন কাজ করার কথা চিন্তাও করতে পারে না। শোন শেষ পর্যন্ত তার কথা বিশ্বাস করে এবং বলে সে তাকে জেল থেকে বের করার জন্য সবকিছু করবে। টেনকে শুধু জেলের ভেতরে নিজেকে শান্ত রাখতে বলে। এরপর শোন, জিন এবং টেনের বন্ধুরা আবার আইনজীবীর সঙ্গে দেখা করতে যায়। আইনজীবী তাদের বলে টেনকে বাঁচাতে হলে প্রমাণ করতে হবে যে হত্যাকাণ্ডের সময় সে ডেলিভারির কাজে ব্যস্ত ছিল, এজন্য আগের 2 দিনের প্রতিটি মুহূর্তের একটি সম্পূর্ণ টাইমলাইন তৈরি করতে হবে। কাজটা তুলনামূলকভাবে সহজ হয় কারণ টেন তার প্রতিটি ডেলিভারির রসিদ যত্ন করে রেখে দিত। সোয়ান, জিন এবং টেনের বন্ধুরা সেই রসিদগুলো সংগ্রহ করে একে একে সব ডেলিভারি লোকেশনে যেতে শুরু করে। তারা খুঁজে বের করার চেষ্টা করে ওই 2 দিনে টেন ঠিক কোথায় কোথায় গিয়েছিল। টেনকে যারা চিনতো তারা সবাই জানতো সে একজন ভালো ও সৎ মানুষ, তাই তার পরিচিত লোকজনও তদন্তে সাহায্য করতে এগিয়ে আসে। যেসব সময় তথ্য পাওয়া যাচ্ছিল না সেগুলো টেনের কাছ থেকে আবার জেনে নেওয়া হচ্ছিল। পাশাপাশি বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। অবশেষে তারা টেনের আগের 2 দিনের প্রতিটি মুহূর্তের একটি বিস্তারিত টাইমলাইন তৈরি করতে সক্ষম হয়। সেই টাইমলাইন দেখে আইনজীবীও অবাক হয়ে যায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল টেন প্রায় এক মুহূর্তের জন্যও থামেনি। সে সারাদিন ডেলিভারি করে টাকা উপার্জন করছিল। তাই তাদের মনে হতে থাকে এত ব্যস্ত একজন মানুষের পক্ষে হত্যাকাণ্ড করার সময় পাওয়া অসম্ভব। আইনজীবী তাদের আশ্বস্ত করে যে এই টাইমলাইনের কারণে তারা সহজেই মামলাটি জিতে যাবে। সবাই তখন আশাবাদী হয়ে ওঠে যে টেন খুব শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবে। সোয়ান টাইমলাইন দেখে বুঝতে পারে টেন আসলে কতটা পরিশ্রম করে নিজের পরিবারকে চালাতো। অবশেষে আদালতে শুনানির দিন চলে আসে। জিন ও সোয়ান টেনকে সাহস দেয় এবং বলে তার কিছুই হবে না। এরপর আইনজীবী আদালতের সামনে টেন গ্রেপ্তার হওয়ার আগের 2 দিনের সম্পূর্ণ টাইমলাইন তুলে ধরে। সে বিচারককে বোঝায় টেনের প্রতিটি চলাফেরার রেকর্ড রয়েছে এবং আশেপাশের মানুষও জানে সে একজন পরিশ্রমী ও সৎ মানুষ, তাই তার পক্ষে এই হত্যাকাণ্ড করার সময় পাওয়া অসম্ভব। সবকিছু দেখে মনে হচ্ছিল টেন হয়তো এবার নির্দোষ প্রমাণিত হবে, কিন্তু ঠিক তখনই প্রসিকিউটর দাঁড়িয়ে এমন একটি কথা বলে যা পুরো মামলার মোড় ঘুরিয়ে দেয়। সে জানায় টেনকে তারও সাধারণভাবে খুনি মনে হয় না, কিন্তু টেনকে খুনি প্রমাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে আছে সেই টাইমলাইনের মধ্যেই। প্রসিকিউটর আদালতে টেনের তৈরি করা টাইমলাইন দেখিয়ে বলে সেই অনুযায়ী টেন ওই নিহত মেয়েটির কাছেও একটি অর্ডার ডেলিভারি করেছিল, কিন্তু সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো এই ডেলিভারি করতে টেনের সময় লেগেছিল পুরো 7 মিনিট। প্রসিকিউটর দাবি সাধারণত একটি ডেলিভারির জন্য 7 মিনিট অনেক বেশি সময়, আর এই অতিরিক্ত সময়টুকুর মধ্যেই টেন হত্যাকাণ্ড ঘটাতে পারে। কথাটা শুনে টেনের হঠাৎ মনে পড়ে যায় ওই জায়গায় সে একটি গাছ দেখতে পেয়েছিল। গাছটি রোদে নষ্ট হয়ে যাচ্ছিল বলে সে সেটিকেও অন্য জায়গায় সরিয়ে রেখেছিল এবং মালিকের জন্য যত্ন নেওয়ার একটি নোটও লিখেছিল। সেই কারণেই তার 7 মিনিট সময় লেগেছিল। কিন্তু প্রসিকিউটর এখানেই থেমে থাকে না। সে আদালতে এমন একটি ভিডিও ফুটেজ দেখায় যেখানে টেনকে একটি ভারী ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। টেন ব্যাখ্যা করে একজন বৃদ্ধা তার কাছে সাহায্য চেয়েছিল এবং সেই কারণেই সে ব্যাগটি রাস্তার অন্য পাশে নিয়ে গিয়েছিল। কিন্তু ভিডিওতে শুধু টেনকেই দেখা যায়, বৃদ্ধ মহিলাটিকে কোথাও দেখা যায় না। এরপর প্রসিকিউটর জানায় ওই ব্যাগের ভেতরেই সেই মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল। টেনকে বলা হয় ধরে নেওয়া হলো সে সত্যি একজন বৃদ্ধাকে সাহায্য করেছিল, কিন্তু তার বিরুদ্ধে আরো অনেক প্রমাণ রয়েছে। এরপর আদালতে আরেকটি সিসিটিভি ফুটেজ দেখানো হয়। সেখানে টেনের কাছে সেই নিহত মেয়েটির ফোন দেখা যায়। টেন নিজেও সেটা দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। সে বলে ফোনটি সে রাস্তায় পড়ে থাকতে দেখেছিল এবং সেখান থেকেই তুলে নিয়েছিল। কিন্তু প্রসিকিউটর জানায় টেন যে জায়গায় ফোনটি ডেলিভারি করতে গিয়েছিল তার কাছাকাছি জায়গা থেকেই পরে ওই মেয়েটির লাশ উদ্ধার করা হয়। তাদের দাবি টেন রাতের বেলা লাশটি পানিতে ফেলে দিয়েছিল। সেই সময় একটি ট্রাকের হাই বিমে লাইটের কারণে ট্রেনের চলাফেরাও ক্যামেরায় ধরা পড়ে। আর ভয়ঙ্কর বিষয় হলো জিপিএস ডেটা অনুযায়ী মেয়েটির ফোন সারাদিন ট্রেনের সঙ্গেই ছিল। ট্রেন যেখানে যেখানে গিয়েছে ফোনটিও একই লোকেশনে গেছে। এসব প্রমাণ দেখে ট্রেন নিজেও প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কিভাবে এতগুলো প্রমাণ তার বিরুদ্ধে চলে এলো। এরপর প্রসিকিউটর এমন একটি ছবি আদালতে দেখায় যা ট্রেনের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলে। সেটি ছিল হত্যাকাণ্ডের ঘটনাস্থলের ছবি। সেখানে একটি ব্রেসলেট দেখা যায় যেটি দেখতে টেন ও সোয়ানের বাগদানের ব্রেসলেটের মতো। ছবিটি দেখে সোয়ানের মনে সন্দেহ আরো গভীর হয়ে যায়। তার মনে হতে থাকে টেনই হয়তো সত্যি মেয়েটিকে হত্যা করেছে। প্রসিকিউটর এরপর টেনের সেই দাবি নিয়ে প্রশ্ন তোলে যে গাছের যত্ন নেওয়ার কারণে হোটেলে তার 7 মিনিট সময় লেগেছিল। সে আদালতে হোটেলের বিভিন্ন ছবি দেখায় এবং দাবি করে সেখানে কোনো গাছই ছিল না। এরপর টেনের বিরুদ্ধে ধর্ষণের একটি মেডিকেল রিপোর্ট আদালতে উপস্থাপন করা হয়। একের পর এক শক্ত প্রমাণ সামনে আসতে থাকায় টেনের পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। টেন মরিয়া হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে সে কিছুই করেনি এবং সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তার কোনো কথাই আর কেউ বিশ্বাস করে না। শেষ পর্যন্ত পুলিশ তাকে আবার হেফাজতে নিয়ে যায় এবং টেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরের দিন সোয়ান জেলে টেনের সঙ্গে দেখা করতে আসে। সে জানায় তাদের আইনজীবীরাও আর এই মামলা লড়তে রাজি নয়। অন্য কোনো আইনজীবীও মামলাটি নিতে চাচ্ছে না, কারণ সবাই এখন বিশ্বাস করে টেনই সেই মেয়েটিকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর সোয়ান টেনকে তাদের বাগদানের ব্রেসলেটটি দেখাতে বলে। টেন নিজের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারে ব্রেসলেটটি তার হাতে নেই। সোয়ান সেই ব্রেসলেটের মতো একটি জিনিস হত্যাকাণ্ডের ছবিতে দেখেছিল, তাই তার সন্দেহ
সন্দেহ আরো বেড়ে যায়। টেন বোঝানোর চেষ্টা করে যে ব্রেসলেটটি হয়তো তার বাড়ির কোথাও পড়ে গিয়েছিল, কিন্তু সোহন এবার তার কথা বিশ্বাস করতে পারে না। টেনের ওপর তার শেষ বিশ্বাসটুকুও ভেঙে যায়। সে ব্রেসলেটটি ফিরিয়ে দিয়ে বলে সে কোনো খুনির সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। টেন প্রচন্ড কষ্ট পায়। সে সোহনকে বোঝাতে থাকে সে নির্দোষ এবং একদিন সত্য সবার সামনে আসবেই, কিন্তু সোহন আর তার সিদ্ধান্ত বদলায় না। শেষ পর্যন্ত সে টেনকে ভাগ্যের ওপর ছেড়ে চলে যায়। কিছুদিন পর টেনকে একটি প্রিজন বাসে করে অন্য একটি জেলে নিয়ে যাওয়া হয়। এই নতুন জেলটি ছিল অত্যন্ত কঠোর নিরাপত্তার একটি কারাগার, যেখান থেকে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। জেলে ঢোকার পর নতুন বন্দীদের নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয়, কখন কাজ করতে হবে, কখন খাবার পাওয়া যাবে, সবকিছুরই নির্দিষ্ট সময় ছিল। এমনকি সপ্তাহে মাত্র একবার গোসল করার অনুমতি ছিল। এরপর প্রত্যেক বন্দীর কঠোরভাবে তল্লাশি করা হয় এবং তাদের নতুন পরিচয় দেওয়া হয়। এখন টেনও সরকারি নথিতে একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে যায়। পরের দিন কিম নামের একজন আইনজীবী টেনের সঙ্গে দেখা করতে আসে। কিম জানায় সে টেনের পুরো মামলার ফাইল দেখেছে এবং তার মনে হচ্ছে টেনের সঙ্গে বড় কোনো অন্যায় হয়েছে। আদালতের রায়ও তার কাছে স্বাভাবিক মনে হয়নি। তার ধারণা কেউ ইচ্ছা করেই টেনকে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। টেন হতাশ হয়ে বলে কেউ তার কথা বিশ্বাস করে না, এমনকি তার নিজের মানুষরাও তাকে ছেড়ে চলে গেছে এবং সবাই তাকে খুনি মনে করে। কিন্তু কিম তাকে আশ্বস্ত করে বলে সে টেনের কথা বিশ্বাস করে। কিম তার নোটবুক ও মোবাইল বের করে টেনের কথা রেকর্ড করতে শুরু করে। সে টেনকে বলে খুব ভালো করে চিন্তা করতে এবং এমন কোনো বিষয় মনে করার চেষ্টা করতে যা মামলাটি আবার খুলতে সাহায্য করতে পারে। তখন টেনের একটি বিষয় মনে পড়ে। হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যে ব্রেসলেটটি পাওয়া গিয়েছিল সেটি তার নিজের ছিল না, সেটি অন্য কারো ব্রেসলেট ছিল। কিছুক্ষণ পর তার আরো একটি কথা মনে পড়ে, তার নিজের ব্রেসলেটটি তার ভাইয়ের ঘরে পড়ে গিয়েছিল। কিম বলে এই ছোট্ট তথ্যটি হয়তো পুরো মামলাকে নতুন করে খুলতে সাহায্য করতে পারে। সে টেনের বাড়ির ঠিকানা নেয় এবং তাকে বলে তাদের মধ্যে যা কথা হয়েছে তা যেন কাউকে জানানো না হয়। কিমের কথায় টেনের মনে আবার একটু আশা জাগে যে সে হয়তো এবার সত্যি নির্দোষ প্রমাণিত হতে পারবে। কিন্তু কিম চলে যাওয়ার পর টেন যখন নিজের সেলে ফিরছিল তখন কয়েকজন বন্দী তাকে ধরে ফেলে। টেন গার্ডের কাছে সাহায্য চাইলেও তারা তাকে সাহায্য করে না, কারণ এই বন্দীরা ছিল জেলের সবচেয়ে বড় গ্যাং লিডার ডাকসুর লোক। ডাকসু ছিল জেলের সবচেয়ে ক্ষমতাবান বন্দী। গার্ডের সঙ্গে তার গোপন যোগাযোগ ছিল, কারণ সে তাদের টাকা দিত। অন্য বন্দীরা তাকে প্রায় জেলের ম্যানেজার হিসেবেই দেখতো। যে বন্দীটাকে টাকা দিত না তার উপর ডাকসু অত্যাচার করত। ডাকসুর লোকেরা টেনকে জোর করে তার সামনে নিয়ে যায়। সেখানে টেনকে হাঁটু গেড়ে বসানো হয়। ডাকসু তাকে জিজ্ঞেস করে তার কত বছরের সাজা হয়েছে। টেন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডাকসুর লোকেরা তাকে ধরে মাটিতে ফেলে দেয়। ডাকসু তাকে হুমকি দিয়ে বলে জেলবন্দি নিজের ইচ্ছায় ঢুকতে পারে, কিন্তু এখান থেকে জীবিত বের হবে কিনা সেটা তার হাতে। এমনকি সে হুমকি দেয় টেন তার প্রশ্নের উত্তর না দিলে তার 2 হাত কেটে দেবে। ভয়ে টেন শেষ পর্যন্ত জানায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ডাকসু জানতো টেন ধর্ষণ ও হত্যা মামলায় জেলে হয়েছে, আর এই ধরনের বন্দীদের সে সবচেয়ে বেশি ঘৃণা করত। ডাকসু টেনকে হুমকি দেয় সে তার জেল জীবনকে নরক বানিয়ে দেবে। ঠিক তখনই গার্ডরা সেখানে চলে আসে, তাই ডাকসু টেনকে ছেড়ে দেয় এবং তাকে আবার সেলে পাঠানো হয়। সেলে আগে থেকেই আরেকজন বন্দী ছিল যে টেনকে বিরক্ত করতে শুরু করে। তবুও টেনের মনে তখনও একটু আশা ছিল, কারণ তার বিশ্বাস ছিল কিম নিশ্চয়ই তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। জেলের মেসে টেন ডাকসুকে ভয় পেয়ে অনেক দূরে বসে খাবার খাচ্ছিল। তখন দুজন বন্দী তার পাশে এসে বসে। তারা তাকে ডাকসু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তারা জানায় ডাকসুর প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু সে একটি অত্যন্ত ধনী পরিবারের ছেলে হওয়ায় বড় বড় কর্মকর্তাদের ঘুষ দিয়ে সাজা কমিয়ে মাত্র 10 বছর করিয়ে নিয়েছে। এরপর তারা টেনকে আরো ভয়ঙ্কর একটি কথা জানায়, ডাকসু এমন বন্দীদের একদম সহ্য করতে পারে না যারা ধর্ষণের অভিযোগে জেলে এসেছে, কারণ ডাকসু নিজের বোনকেও একসময় ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। তাই এই ধরনের বন্দী জেলে এলেই ডাকসু তার জীবন দুর্বিষহ করে তোলে। এটা শুনে টেন বুঝতে পারে ডাকসু তাকে সহজে ছেড়ে দেবে না। তখন ওই 2 বন্দী তাকে নিজেদের গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয় এবং বলে তাদের সঙ্গে থাকলে তারা তাকে ডাকসুর হাত থেকে রক্ষা করবে। টেনও তাদের কথা বিশ্বাস করে তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বুঝতে পারেনি তারা আসলে ডাকসুরই লোক। তারা টেনকে মিথ্যা বলে বাথরুমে নিয়ে যায় এবং বলে সেখানে তার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবে। কিন্তু বাথরুমে ঢোকার পর টেন দেখতে পায় আরো কয়েকজন বন্দী আগে থেকেই তার জন্য অপেক্ষা করছে। তারা তাকে ধরে ফেলে এবং সঙ্গে তার উপর যৌন নির্যাতন চালায়। টেন সাহায্যের জন্য প্রাণপণে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। পরের দিন টেন মানসিকভাবে আরো ভেঙে পড়ে। এর মধ্যেই কিম তার কাছে আরো একটি ভয়ঙ্কর খবর নিয়ে আসে। কিম জানায় সে টেনের বাড়িতে তদন্ত করতে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারে টেনের ভাই জিন আত্মহত্যা করেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল জিন তার আত্মহত্যার ঘটনাটি ইউটিউবে লাইভ করেছিল। এই খবর শুনে টেন পুরোপুরি ভেঙে পড়ে। এখন এই পৃথিবীতে তার নিজের বলতে আর কেউই নেই। একদিকে ভাইয়ের মৃত্যু, অন্যদিকে জেলে নির্যাতন, সবকিছু মিলিয়ে তার বেঁচে থাকার ইচ্ছাটুকুও শেষ হয়ে যায়। টেন মনে করতে থাকে তার আর কোনো আপনজন নেই, কোনো আশ্রয় নেই, এমনকি বেঁচে থাকার মতো কোনো কারণও নেই। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় ভাইয়ের মতো সেও নিজের জীবন শেষ করে দেবে। সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু গার্ডরা সময় মতো তাকে দেখতে পেয়ে হাসপাতাল নিয়ে যায় এবং তার জীবন বাঁচানো সম্ভব হয়। এরপর মাত্র 1 মাসের মধ্যে টেন 3 বার আত্মহত্যার চেষ্টা করে। প্রতিবারই কোনো না কোনো ভাবে সে বেঁচে যায়।
হাসপাতালের চিকিৎসকরা তাকে সেডেটিভ দেন, কারণ সে মানসিক ও আবেগগতভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। এভাবেই কয়েক মাস কেটে যায় এবং জেলে টেনের 1 বছর পূর্ণ হয়। দীর্ঘদিন তার চিকিৎসা চলতে থাকে। তার বন্ধুরা প্রতি মাসে তাকে দেখতে এলেও টেন কারোর সঙ্গে দেখা করতে চাইতো না। এরপর আসে ইস্টার সানডে। তখন টেনের মানসিক অবস্থা কিছুটা ভালো হয়েছিল, তাই সে জেলের একটি চার্চে যায়। সেখানে ইয়ং নামে এক বন্দী আল্টার সার্ভার হিসেবে কাজ করত। সব বন্দী চলে যাওয়ার পর ইয়ং টেনের কাছে আসে এবং তাকে একটি কেক দেয়। সে টেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং বোঝায় তাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। এখন তাকে বুঝতে হবে আপাতত জেলই তার বাড়ি। কথা বলার সময় টেনের চোখ ইয়ং এর হাতে থাকা কিছু দাগের দিকে যায়। টেন বুঝতে পারে ইয়ং এক সময় আত্মহত্যার চেষ্টা করেছিল। ইয়ং টেনকে বলে সে জানে টেন নিজের জীবন শেষ করার চেষ্টা করেছে। এরপর সে নিজের গল্প বলতে শুরু করে। সে জানায় গত 15 বছর ধরে সে এই চার্চে কাজ করেছে। এত বছর জেলে থাকার পরও তার এখান থেকে বের হতে ইচ্ছে করে না, কারণ সে নিজেও একসময় টেনের মতো ছিল। জেলে আসার প্রথম দিকে ইয়ংও ভয় পেত এবং বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিল, কিন্তু ধীরে ধীরে সে এই জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। ইয়ং টেনকে বোঝায় জীবন বারবার পাওয়া যায় না, তাই নিজের জন্য একটা উদ্দেশ্য খুঁজে নিতে হবে এবং সেই উদ্দেশ্যের জন্য বেঁচে থাকতে হবে। নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। সময় যত কঠিন হোক, একদিন সেটাও পার হয়ে যাবে। ইয়ং এর কথাগুলো টেনের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। হঠাৎ সে কান্নায় ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় আর নিজের সময় নষ্ট করবে না। ছেলে ফিরে টেন একটি কাগজে নিজের জন্য একটি রুটিন তৈরি করে। সে ঠিক করে প্রতিটি মুহূর্ত কোনো না কোনো কাজে ব্যবহার করবে এবং নিজের জীবনের একটি উদ্দেশ্য তৈরি করবে। জেলে দাগসুর লোকেরা তাকে ধরে প্রায় মারধর করত, তাই তাদের থেকে নিজেকে রক্ষা করার জন্য টেন প্রতিদিন কঠোর ব্যায়াম করতে শুরু করে। পাশাপাশি জেলের লাইব্রেরিতে গিয়ে বই পড়তে থাকে। একদিন জেলের ভেতর একটি খালি জায়গা তার চোখে পড়ে। এক পুলিশ সদস্য তাকে কিছু বীজ এনে দেয়। টেন সেই জায়গার মাটি ভালোভাবে প্রস্তুত করে সেখানে বীজগুলো লাগিয়ে দেয়। ছোটবেলা থেকেই গাছপালার প্রতি তার ভালোবাসা ছিল, তাই গাছগুলো যত্ন নিতে তার কোনো সমস্যা হয় না। একই সঙ্গে সে জেলের রিপেয়ার ওয়ার্কশপে বিভিন্ন কোর্সও করা শুরু করে। প্রতিদিন তার ব্যায়াম চলতে থাকে। দিন সপ্তাহ, সপ্তাহ মাসে পরিণত হয়। ধীরে ধীরে টেন নিজের জন্য একটি শক্তিশালী ও নিয়মিত ওয়ার্কআউট রুটিন তৈরি করে ফেলে। দাগসুর সঙ্গে যখনই তার দেখা হতো, দাগসু তাকে মারধর করত, কিন্তু টেন এবার সেই আঘাতগুলোকে নিজের প্রশিক্ষণের অংশ হিসেবে নিতে শুরু করে। প্রতিটি আঘাত সহ্য করে সে আরো শক্তিশালী হতে থাকে। সে আগের চেয়ে বেশি খাবার খেতে শুরু করে এবং তার শরীরও ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি তার লাগানো গাছগুলো বড় হতে থাকে এবং টেন নিয়ম মেনে সেগুলো যত্ন নিতে থাকে। ইয়ং তাকে জেল জীবন নিয়ে একটি বই দেয়। বইটি পড়ে টেন জেলের ভেতরে কিভাবে টিকে থাকতে হয় তা আরো ভালোভাবে শিখতে থাকে। এভাবে ইয়ং ও টেনের মধ্যে একটি গভীর বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে জেলের জীবনও টেনের কাছে বদলে যেতে থাকে। আর দেখতে দেখতে তার জেল জীবনের 5 বছর পার হয়ে যায়। অন্যদিকে আমরা এক অত্যন্ত ধনী ব্যক্তির এক বাড়ি দেখতে পাই। লোকটি তার একটি বিশেষ কক্ষে ঢোকে, যেখানে বিশাল স্ক্রিনে হাজার হাজার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছিল। সে অনেক মানুষকে নজরে রাখছিল এবং কিছুক্ষণ পর তার পরবর্তী মিশনের জন্য একজনকে বেছে নেয়। অন্যদিকে জেলে টেন তখনও নিজের গাছপালাগুলো যত্ন নিচ্ছিল। ঠিক তখন জেলের গার্ড টনি তার কাছে আসে। টনি টেনের সঙ্গে বন্ধুর মতো আচরণ করত এবং তার গাছগুলো বড় করতেও অনেকটা সাহায্য করেছিল। এবার টনি নিজের একটি গাছ টেনের কাছে এনে বলে গাছটিতে কোনো রোগ হয়েছে এবং সে বুঝতে পারছে না কিভাবে সেটি ঠিক করবে। টেন গাছটি দেখেই বুঝে যায় সমস্যাটা কি। বরাবরের মতোই সে অন্যকে সাহায্য করতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ং সেখানে আসে এবং টেনের জন্য একটি কেক নিয়ে আসে। ইয়ং টেনকে বলে এই জেলের অনেক বন্দী নিজেদের অপরাধ নিয়ে গর্ব করে, কিন্তু টেন তাদের মতো নয়, সে একজন ভালো মানুষ। এরপর ইয়ং টেনকে একটি দুঃখের খবর দেয়। আজই তার জেলে শেষ দিন। পরদিন থেকে টেনকেই চার্চে তার জায়গায় কাজ করতে হবে। ইয়ং জীবনের 25 বছর জেলের ভেতরে কাটিয়েছে। এত দীর্ঘ সময় বন্দী থাকার কারণে বাইরে কিভাবে জীবনযাপন করতে হয় সেটিও সে প্রায় ভুলে গেছে। টেন এই কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে জানতো এরপর হয়তো ইয়ং এর সঙ্গে আর দেখা হবে না। টেন নিজের চোখের পানি লুকিয়ে ইয়ংকে শুভকামনা জানায়। যাওয়ার আগে সে ইয়ংকে জিজ্ঞাসা করে এত বছর ধরে সে টেনের সঙ্গে এত ভালো আচরণ করেছে কেন। ইয়ং উত্তর দেয় সে শুধু টেনকে বোঝাতে চেয়েছিল যে জেলের ভেতরে একজন মানুষ চাইলে ভালো মানুষ হয়ে থাকতে পারে। টেন ইয়ংকে বিদায় জানায় এবং তার সামনে মাথা নত করে জেলে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। ইয়ং চলে যাওয়ার পর টেন চার্চের আল্টার সার্ভার হিসেবে কাজ করতে শুরু করে। একদিন বাইরে বসে থাকার সময় সে দেখতে পায় একজন নতুন বন্দীকে অন্যরা নিয়ে মজা করছে এবং হয়রানি করছে। দৃশ্যটি দেখে টেনের নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন সেও জেলে এসে ভয় আর একাকিত্বের মধ্যে ছিল। গার্ড টনি নতুন বন্দীকে চার্চের টেনের কাছে নিয়ে আসে। টেন তার পাশে বসে কথা বলতে শুরু করে। নতুন বন্দী নিজের নাম বলে মাইলো। সে টেনকে জানায় সে সম্পূর্ণ নির্দোষ। মাইলো তার গল্প বলতে গিয়ে জানায় একদিন রাস্তায় সে একটি ফোনের রিংটোন শুনেছিল। ফোনটি তুলে নিলে অপর প্রান্তে এক মেয়ের কথা বলে। মেয়েটি তাকে বলে ফোনটি ফিরিয়ে দিলে তাকে টাকা দেওয়া হবে। এই কথা শুনে টেন হঠাৎ চমকে ওঠে, কারণ তার সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল। মাইলো আরো জানায় সে মেয়েটির প্রস্তাবে রাজি হয়েছিল, কিন্তু সিসিটিভি ক্যামেরায় তাকে ফোন সহ রেকর্ড করা হয় এবং তার বিরুদ্ধে আগে থেকেই একটি হত্যা মামলা সাজানো ছিল। সবচেয়ে
সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল হত্যাকাণ্ডের ঘটনাস্থলে মাইলোর আঙ্গুলের ছাপও পাওয়া যায়, যদিও সে দাবি করে জীবনে একবারও সেখানে যায়নি। টেন বুঝতে পারে মাইলোকেও ঠিক তার মতোই পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। এরপর মাইলো আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায় আগের দিন কিম নামের একজন আইনজীবী তার সঙ্গে দেখা করতে এসেছিল। পরদিন আবার কিম এসে তাকে জানায় তার মা আত্মহত্যা করেছে। মাইলো তখন বুঝতে পারে সেই আইনজীবীও এই পুরো ষড়যন্ত্রের অংশ ছিল। টেনের সন্দেহ আর থাকে না, কারণ কিম তার সঙ্গে একইভাবে যোগাযোগ করেছিল এবং তাদের কথাবার্তা কাউকে না জানাতে বলেছিল। টেন নিজের ছেলে ফিরে সারা রাত ভাবতে থাকে তার তো কোনো শত্রুই ছিল না, তাহলে কে তার বিরুদ্ধে এত বড় পরিকল্পনা করলো। সকালে বাইরে হঠাৎ গার্ডের চিৎকার শুনতে পেয়ে টেন বেরিয়ে আসে। তখন সে জানতে পারে মাইলো আত্মহত্যা করেছে। মাইলোর মৃত্যুর পর টেনের ভেতরে সবকিছু যেন বদলে যায়। সে সিদ্ধান্ত নেয় যেই এই পুরো পরিকল্পনার পেছনে থাকুক না কেন, একদিন সে তার কাছ থেকে প্রতিশোধ নেবেই। পরের দিন কিম আবার টেনের সঙ্গে দেখা করতে আসে। সে টেনের কাছ থেকে নতুন তথ্য নিতে চায় যাতে মামলাটি আবার খোলা যায়, কিন্তু টেন এবার মাইলোর কথা জানিয়ে দেয়। সে বলে মাইলো তাকে সবকিছু বলে গেছে এবং সে বুঝে গেছে কিম আসলে তাদের সাহায্য করার অভিনয় করছে। এবার কিমের আসল পরিচয় প্রকাশ পায়। সে কোনো সত্যিকারের আইনজীবী নয়, বরং সে অন্য একজনের হয়ে কাজ করছে। টেন তাকে জিজ্ঞাসা করে তার ভাই জিনকে কে হত্যা করেছে। রাগে টেন কিমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং জানতে চায় কে এই পুরো পরিকল্পনা করেছে। ঠিক তখন গার্ডরা সেখানে চলে আসে, কিন্তু কিম তাদের চলে যেতে বলে। এরপর সে টেনকে সরাসরি জানায় তাকে ইচ্ছা করেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে এবং তার ভাইকেও হত্যা করা হয়েছে। কিম আরো স্বীকার করে যে সেই ফোনটি তারাই টেনের কাছে পৌঁছে দিয়েছিল এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পাওয়া ব্রেসলেটটাও টেনের ছিল না। সবকিছুই ছিল আগে থেকে সাজানো। টেন তাকে জিজ্ঞাসা করে তার ভাইকে কি কিমই হত্যা করেছে। কিম একটুও ভয় না পেয়ে হ্যাঁ বলে সে নিজেই হত্যা করেছে, কারণ টেন এখন জেলের ভেতরে, তাই তার কিছু করার ক্ষমতা নেই। কিমের কথা শুনে টেন তাকে হুমকি দেয় সে একদিন জেল থেকে বের হবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সবাইকে শেষ করে দেবে। কিম জেল থেকে বের হওয়ার পর সরাসরি তার বসকে ফোন করে জানায় একজন বন্দী তাদের সম্পর্কে অনেক কিছু জেনে গেছে, তাই তাকে যে কোনোভাবে শেষ করে দিতে হবে। এরপর টেন চার্চে গিয়ে আল্টার সার্ভারে কাজ ছেড়ে দেয়, কারণ তার এখন জীবনের একমাত্র উদ্দেশ্য হলো এই জেল থেকে বের হওয়া এবং যে মানুষটি তার জীবন ধ্বংস করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। টেন একটি টেবিলে বসে একটি পেরেক বের করার চেষ্টা করতে থাকে। এত জোরে সে পেরেকটি টানতে থাকে যে তার হাত থেকে রক্ত বেরিয়ে আসে, কিন্তু এই পেরেকটি পরবর্তীতে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপর গল্পের দৃশ্য বদলে যায় একটি অ্যান্টিক নিলামের দিকে। একটি দামি অ্যান্টিক জিনিসের জন্য নিলাম দ্রুত বাড়তে থাকে। শিন নামের এক ধনী ব্যক্তি বারবার সবচেয়ে বেশি দর দিতে থাকে। যে কোনো মূল্যে জিনিসটি কিনতেই চাইছিল, কিন্তু অদ্ভুত বিষয় হলো শিন নিজেই এই অ্যান্টিক জিনিসের প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছিল না, বরং অনলাইনে অজ্ঞাত এক ব্যক্তি শিনের চেয়েও বেশি দর দিতে থাকে। দেখতে দেখতে একটি সাধারণ অ্যান্টিক জিনিসের দাম 3 বিলিয়ন ওয়ান পর্যন্ত উঠে যায়। শিন বিরতির অজুহাতে বাথরুমে গিয়ে জন নামের একজনকে ফোন করে। শিন বলে সে অ্যান্টিকটি কিনতে চায়, কিন্তু দাম এত বেড়ে গেছে যে এখন এটি কিনতে হলে কাউকে পাগল হতে হবে। জন তখন তাকে জানায় নিলামে সে যত টাকা খরচ করবে সেটাই আসলে তার ছেলের জীবনের দাম। অ্যান্টিকটি তাকে যে কোনো মূল্যে কিনতে হবে, তা না হলে তার ছেলের জেলে পচে মরবে। এই কথা শুনে শিন আবার নিলামের হলে ফিরে যায় এবং শেষ পর্যন্ত 6 বিলিয়ন ওয়ানের দর দিয়ে নিলামটি জিতে নেয়। কিন্তু শিন জানতো না অনলাইনে তার চেয়েও বেশি দর দেওয়া ব্যক্তিটি আসলে জন নিজেই ছিল। অ্যান্টিকটি পাওয়ার পর শিন সেটি জনের হাতে তুলে দেয়। এরপর জনের আসল পরিচয় সামনে আসে। অল্প বয়সেই সে একজন বিলিয়নিয়ার। তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি ও বিরল অ্যান্টিক জিনিসের বিশাল সংগ্রহ রয়েছে। আসলে জন ছিল ধনী মানুষদের জন্য মিথ্যা ক্রিমিনালি কেস তৈরি করার বিশেষজ্ঞ। কোনো ধনী ব্যক্তি যদি কাউকে হত্যা করত, জন সেই অপরাধের দায় একজন নির্দোষ মানুষের উপর চাপিয়ে দিত। এরপর সেই ধনী ব্যক্তিদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ওয়ান নিয়ে তাদের কাছ থেকে বিরল অ্যান্টিক জিনিস কিনে নিত। তার বাড়িটিও ছিল অসংখ্য অ্যান্টিক জিনিসে ভর্তি। নিলামের পর জন শিনকে ফোন করে জানায় তার ছেলের মামলা এখন চিরতরে বন্ধ হয়ে গেছে। মাইলো তার ছেলের জায়গায় জেলে গিয়েছিল এবং আজ সকালে জেলের ভেতরে মারা গেছে, তাই এখন শিনের ছেলে সম্পূর্ণ নিরাপদ। এভাবেই জানা যায় মাইলোকেও আসলে জনের পরিকল্পনার কারণেই জেলে পাঠানো হয়েছিল। জনের আরো অনেক ব্যবসা ছিল, যার মধ্যে একটি রিয়েল এস্টেট কোম্পানিও ছিল। কিম যখন জেল থেকে বেরিয়ে টেনের সঙ্গে দেখা করেছিল, তখন সে সরাসরি জনের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জানিয়েছিল যে টেন পুরো ষড়যন্ত্র সম্পর্কে জেনে গেছে। টেনকে চিরতরে থামিয়ে দিতে একজন ডাক্তারকে ফোন করে নির্দেশ দেয় যেন টেনকে জেলের ভেতরেই হত্যা করে। অন্যদিকে জেলে দাকসুর লোকেরা আবার টেনকে ঘিরে ফেলে। দাকসু তাদের নির্দেশ দেয় টেনের হাড় ভেঙে দিতে, কিন্তু 4 বছর ধরে কঠোর প্রশিক্ষণের পর টেন আর আগের সেই দুর্বল মানুষটি ছিল না। দাকসুর লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়তেই টেন একে একে সবাইকে মাটিতে ফেলে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দাকসুর সব লোক পরাজিত হয়। টেন দাকসুর সামনে দাঁড়িয়ে তাকে বলে আজ তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার দাকসুরও তার লোকেদের মতোই অবস্থা হবে। এই প্রথম দাকসু টেনকে দেখে সত্যি ভয় পেয়ে যায়। এতদিন জেলের সবাই তার ক্ষমতাকে ভয় করত, কিন্তু এবার সবার সামনে তারই সম্মান মাটিতে মিশে যায়। দাকসু তখন যে কোনো মূল্যে টেনের কাছ থেকে
প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পর দুজন বন্দী বসে টেনের সঙ্গে দাকসুর লোকেদের মারামারি নিয়ে কথা বলছিল। তারা বুঝতে পারেনি দাকসু তাদের কথা শুনছে। হঠাৎ দাকসু তাদের উপর হামলা করে এবং একজনকে নির্মমভাবে মারতে শুরু করে। দাকসুর ভয়ে কেউ তাকে থামাতে এগিয়ে আসে না। ঠিক তখনই জেলে একজন নতুন বন্দী আসে যার নাম গ্যাংস। একসময় গ্যাংস ও দাকসু ছিল একে অপরের শত্রু, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে আর তারা একে অপরের সহযোগী হয়ে উঠেছে। এদিকে টেনের সামনে এখন একদিকে দাকসুর প্রতিশোধ, অন্যদিকে জনের ষড়যন্ত্র। এত বছর ধরে যে মানুষটি নিজের জীবনকে নতুন করে গড়ে তুলেছিল, এবার তাকে সেই জেল থেকেই বের হওয়ার পথ খুঁজতে হবে। কারণ তার কাছে এখন শুধুই মুক্তি পাওয়াই নয়, নিজের ভাইয়ের মৃত্যু সত্য বের করে জনের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।